নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাই ডেইলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তো এই যে দেখো, এখন সকাল ওই 10টা মতন বাজে, আর এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে সকালে অনেকটা কাজ হয়ে গেছে আমার, অফ ক্যামেরাতেই সেইগুলো সেরে নিয়েছি। সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু একদম আজকে হাজবেন্ড তারপর আরিয়ান দুজনেই কিন্তু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়েছিল, সেই জন্য আর কি ওপরের ঘরটা আমি গুছিয়ে আজকে রেখেছি একদম ঝাড় দিয়ে, মানে সমস্ত 3টে ঘর, ডাইনিং প্লেস, চারিদিক কিন্তু আজকে একদম ঝাড় দিয়ে তারপর একবারে স্নান করেই নিচে নেমেছিলাম। আর তারপরেই কিন্তু নিচে এসে আরিয়ানকে ব্রাশ করানো, জল বিস্কুট খাওয়ানো, তারপর ওকে সুজি করে খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো, স্নানের সময় কিন্তু আজকে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি। তার সাথে না কালকেও অনেকগুলো জামা কাপড় না কেচে রেখেছিলাম, সেগুলো আর মেলা হয়নি, মানে একটু বেলা করে আর কি কাচা হয়েছিল। তো সেই জন্যই বলতে পারো আর মেলার সময় আমি পাইনি। হাজব্যান্ডকে বললে পরে ও হয়তো মেলে দিত, কিন্তু ওকেও আর আমার বলতে মানে ইচ্ছা করছিল না। সারাদিন ও কিন্তু টুকিটাকি অনেক কাজে হেল্প করে দেয়। তো আমি বালতিতে করে উপরে নিয়ে গেছিলাম, ভেবেছিলাম যে ছাদে জামা কাপড়গুলো মেলে দেবো। তারপর না ভিডিও এডিটিংয়ের কাজ করতে করতে, মানে ভয়েস ওভার দিতে দিতে সন্ধ্যা লেগে গেছিলো। তারপর আর ছাদে যাওয়া হয়নি। সেই জন্য দেখো সকালবেলাতেই আর কি যে জামা কাপড়গুলো আমি কেচেছি তার সাথে যে জামা কাপড়গুলো কাচা ছিল সেইগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে এখন এই যে একবারে নিয়ে চলে এসেছি নিচে, বাইরে উঠোনেই মেলতে দিয়ে দিচ্ছি। আর আমার যেহেতু স্নান হয়ে গেছে, সেই জন্য মা বললো যে তুই সকালবেলাতেই যখন স্নান করে নিয়েছিস তাহলে একবারে মন্দিরে গিয়ে গোপাল সেবাটা দিয়ে দিস। মাও আসবে কিছুক্ষণ পরেই মন্দিরে। তো যাই হোক, আমি যে এখন জামা কাপড়গুলো এক একটা করে মেলে দিচ্ছি। আর দেখেছো আরিয়ানও কিন্তু আমার সাথে গাড়ি নিয়ে চলে এসেছে উঠোনে। আর আজকে যে কি পরিমাণ রোদ বেরিয়েছে কি বলবো, রোদে পুরো একদম দেখো খাকা করছে। আর তারপর সেই রকম পরিমাণে গরম, আর এর মধ্যে ও গাড়ি নিয়ে খেলা করবে, ঘরে কেউ রাখতে পারছিল না। তো আমি হাজব্যান্ডকে বললাম ঠিক আছে, তুমি ওকে গাড়িটা দিয়ে দাও, অসুবিধা নেই, একটু ঘামলে ঘামুক, আমি তারপরে আর কি ওকে মুছিয়ে দেবো। কি করব বলো, বাচ্চাদের জিদ না, মানে সবসময়তে শুনলে হয় না, কিন্তু কিছু কিছু সময় না শুনলেও হয় না। এতটাই জিদ করছিল, আর কাজ করতেও দিচ্ছিল না। মাও কাজ করবে ঘরে, মা আর কি স্নান করতে যাবে, তো পারছিল না। ওদিকে হাজব্যান্ড দাঁড়িয়ে আর কি বলছে তুই ঘরে আয়, পা পুড়ে যাবে, যেহেতু শান দেখো মানে গরম হয়ে গেছে, পা তো পুড়েই যেতেই পারে, গরম লাগছে। আর আমি ওকে সমানে বলছি তুমি রোদের দিকে না গিয়ে ছায়ার দিকটাতে থাকো। কে কার কথা শুনে, দেখো কোথায় চলে যাচ্ছে। আর এই যে মন্দিরে এসেই কিন্তু ঘন্টা বাজিয়ে আগে তারপর গেটটা আমি সবসময় খুলি, এটা সবাই করে, মা আর কি বলেছিল যে ঘন্টা বাজিয়ে তারপর গেটটা খুলবি। তো যাই হোক, তারপরে কিন্তু এই যে এখন গোপাল সোনাকে শয়ন থেকে তুলে দিচ্ছি। আর এরপরে কিন্তু সমস্ত ঠাকুরের আসন থেকে বাসি ফুলগুলো তুলে দেব। তারপরে কিন্তু গোপাল সোনাকে সেবাটা দিয়ে নেব। আজকের দিনটা তো খুব ভালোভাবেই শুরু হয়েছিল, কিন্তু মাঝখানে এত খারাপ হবে আমার সাথে, মানে সত্যি এগুলো তো আর বোঝা যায় না। আজকে যখন মাকে সবজি কেটে দিচ্ছিলাম, মানে এই মন্দিরটা আর কি গুছিয়ে, মাও মন্দিরে চলে এসেছিলো, মানে এইদিকে বাসি ফুল টুল তোলার পরে তো মা মন্দিরে চলে এসেছিলো। আমি মাকে বললাম তোমাকে মন্দিরের কোনো কাজ করতে হবে না, তুমি ঘরে চলে যাও, আর হচ্ছে আমি এদিকে গুছিয়ে দিয়ে যাচ্ছি। তো মা বললো ঠিক আছে, আমি তাহলে তুলসী মঞ্চে জলটা দিয়ে যাই, পুজোটা দিয়ে যাই। তো যাই হোক, আরিয়ানও খুব বিরক্ত করছিল, কেউ রাখার মতন ছিল না। হাজব্যান্ডও স্নান করে মন্দিরে আসবে, তো আমি ভাবলাম ওর গঙ্গা পিপির কাছে ওকে দিয়ে আসি। সেখানে গিয়ে যাই হোক দেখলাম ওর গঙ্গা পিপি পড়ছিল।
তো ভাবলাম ওকে নিয়ে আসি। তো বেশ খানিকক্ষণ সবার সাথে গল্প করতে করতে আরিয়ানও আসতে চাইছিল না, অনেকটাই দেরি হয়ে যাচ্ছিলো। তারপর ওর পিপি পড়া বাদ দিয়ে ওকে কিছুক্ষণ নিয়েছিল, তারপরে আর কি আমি এসে ঘরটা মুছে দিয়েছিলাম। তারপর মা বললো ঠিক আছে তুই তাহলে ঘরে চলে যা। তারপর মা আর কি বাসন টাসনগুলো ধুয়ে বাকি সমস্ত কিছুই হাজব্যান্ড আর মা গুছিয়ে নিয়েছিল, মানে মা গুছিয়ে দিয়েছিল আর হাজব্যান্ড আর কি পুজো দিয়ে নিয়েছিল। তো আমি আবার ঘরে গিয়ে আরিয়ানকে সামলাচ্ছিলাম। ও আর কি চলে এসেছিলো ওদের বাড়ি থেকে, আজকে বাইরে প্রচণ্ড গরম ছিল। তো বেশ খানিকক্ষণ আরিয়ানকে নিয়েছিলাম। এর মধ্যে বাবাইয়ের একটা কাজ ছিল, বাবাই বেরিয়েছে, বাবার সাথেই আর কি যাবে, এতটাই বিরক্ত করছিল। তো অনেকটা সময় ওকে নিয়ে বসেছিলাম আর তার মধ্যে একটু এডিটেরও কাজ করেছে ওকে নিয়ে। তো যাই হোক, তারপরে মা গেলে পরে মাকে আর কি সমস্ত সবজি টবজি মাকে আর কি কেটে দিতে গিয়ে আমার আজকে হাতটা কেটে গেছে, বুঝলে তো। মানে কি জানি হঠাৎ করে ফার্স্টে আমি উচ্ছে নিয়েছি, তো ভাবলাম যে কি রান্না হবে আজকে। মা বলেছিল গাটি কচুর ঝোল হবে, তার সাথে ঝিঙে আলুর ঝোল হবে। তো আমি তাড়াতাড়ি করে সমস্তটাই ভাবলাম কাটতে যাই, কাটতে গিয়ে দেখি ঝিঙাটা না অল্প আছে, মানে আরেকটু হলে ভালো হতো। আগের দিন ওই ঝিঙা দিয়ে ডাল করা হয়েছিল। তো যাই হোক, আমার খেয়াল নেই। সবজিও এসেছিলো, মানে সবজি কাকুটাও এসেছিলো, ওনার থেকে অনেকটাই সবজি নেওয়া হয়েছে, তবে ঝিঙাটার কথা আর মাথাতে নেই। তো আমি ভাবলাম তাহলে তো এটা দিয়ে আর কি একটু কম পড়ে যাবে, তাহলে উচ্ছে রয়েছে, উচ্ছে আর আলু দিয়ে ভাজা করি, এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর যেই না উচ্ছেটা কাটতে গেছি, মানে উচ্ছের হয়তো বীজ ছিল তো শক্ত শক্ত, সেটাতে লেগেই হয়তো হাতটা কোনো কারণে স্লিপ করে অনেকটাই কেটে গেছিলো। মানে কি পরিমাণ যে ব্যথা করছিল আমার, না কখনো কেটে গেলে মানে এতটাও কষ্ট হয় না, অনেকটাই ব্লাড বেরিয়েছিল। তারপর তো চেপে ধরে মা আর কি জামা কাপড় ধুচ্ছিল, জামা কাপড় কাচ্ছিল আর কি। তো মার কাছে সাথে সাথে নিয়ে গিয়ে আর কি বললাম দেখো আমার হাতের এই অবস্থা, কেটে গেছে। মা বলি বাবা। তো যাই হোক, হাজব্যান্ড তাড়াতাড়ি করে তুলসী পাতা দিয়ে দিল, তারপর হাতে একটু ব্যান্ডেড দিয়ে কিন্তু মাকে আবার সমস্ত সবজিগুলো কেটে দিয়েছিলাম। মা তো সমানে বারণ করছিল তোকে এই হাত নিয়ে কাটতে হবে না, হাত নিয়ে কাটতে হবে না, আমি কেটে নিচ্ছি। কি জানো তো, সংসারে এত কাজ থাকে না, মানে কি বলবো, মা যদি একা একা করতে যাই তাহলে মায়েরও অনেকটা দেরি হবে। আর কি জানো তো, আমি ওই একটু হাত কেটে গেছে বলে চুপ করে বসে থাকবো, মা একা একা সমস্তটা করবে, সেটা না আমার ভীষণই খারাপ লাগে। আমাদের মেয়েদের জীবনই মনে হয় এরকমই, জানো তো, বিয়ের আগে একরকম আর বিয়ের পরে আর এক রকম চিন্তাধারা হয়ে যায়। বিয়ের আগে যদি এরকম হাত কাটতো না, তাহলে আর কিন্তু পরোয়াই করতাম না, মানে কিছুই কাজ করতাম না। হাত কেটে গেছে মানে তাহলে তার কোনো কাজের কথা মা বলবে না। আর আমার মা বলতো ওই যে হাতে গয়না পড়েছে, কি কাজ করবে, আরও কোনো কাজ করতে আর হবে না, রেগে মা এরকম বলতো। আর এখন ভাবি যে হাত কেটে গেছে তো কি হয়েছে, কাজ তো করতেই হবে, আর কাজ করতে গেলে তো একটু একটু এরকম হবেই, তাই না? তো যাই হোক, মা সত্যি অনেকবার বারণ করেছিল, তারপরেও অনেক কেটে দিয়েছি যাতে একটু হলেও তো মায়ের সুবিধা হলো। এর মধ্যে তো কোনো বাসনই মাজতে পারছি না, খুব ব্যথা করছিল। তো যাই হোক, মা সমস্তটা একা হাতে করেছে, যতটুকু পেরেছি আমি আর কি সামলে দিয়েছিলাম। কি আর করবো। তারপর দেখো বেশ খানিকক্ষণ না ঘরে এসে একটু শুয়েছিলাম, আমার হাতে প্রচণ্ড ব্যথা করছিল, মানে কি বলবো, দেখো ব্লাডও বেরিয়ে গেছে, একটু গুঁতো লেগেছে। তো যাই হোক, এখন একটু শুয়ে আছি, তো তোমাদের সাথে একটু শেয়ার করার ইচ্ছা হলো, তাই আর কি করলাম। ভালো খেতে, টেস্টি। না আমি খাবো না, তুমি খাও। প্রসাদ কিন্তু, হ্যাঁ পরে না যেন, বাটির মধ্যে রেখে রেখে খাও। আর সোফায় যেটুকু পড়বে সেটুকু খাবার না। বাটিটা এখানে রাখো, এখানে রাখো, তাহলে এর মধ্যে পড়বে, এখানে রাখো। খাও, হ্যাঁ বসে 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 খাও। আর এরপরে দেখো নিচে এসে আর কি আরিয়ানকে মা একটু লাড্ডু দিয়েছিল, আগের দিন রাধা অষ্টমী ছিল না, তখন ওই লাড্ডু দিয়ে কি মানে পুজোতে দেওয়া হয়েছিল, তো সেই প্রসাদটাই ছিল। তো মা ভেবেছিল আরিয়ান লাড্ডুটা খাবে চুপ করে আর কি সোফায় বসে, কিন্তু সে তো, আমিও চলে এসেছি ওখান থেকে, ওর পাশে একটু বসেছিলাম, ও চলে এসেছে। আমি ভাবলাম এই সুযোগে একটু কুকুর বিড়ালগুলোকে, রন্টিটুগুলোকে একটু খাবারটা মেখে দিই, ওদের আর কি খাওয়ার সময় হয়ে গেছে। মা না ওইদিকে রান্না বান্না করছে, মানে মা রান্না করবে না এদিকটা করবে,
এই কাজগুলো আসলে মানে ওদের খাওয়ার খেতে দেওয়া, তারপর আর কি রন্টি টুবলুকে খেতে দেওয়া, এই জায়গাটা পরিষ্কার করে এই সমস্ত তো আমিই করি। মা যেহেতু এই টাইমটায় রান্না করে, তো সেই জন্য অনেকটাই বেলা হয়ে যাচ্ছিলো। আর মা আমাকে অনেকবারই বারণ করছিল তুই রাখ, আমি এসে মেখে দিচ্ছি, কিন্তু মাও তো ওইদিকে কাজ করছে। দেখো সবাই ওরা বসে আছে, ওদের খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ওদিকে আরিয়ানকে ফোনটা দিয়ে একটু বসিয়ে রেখেছি, না হলে না ও প্রচণ্ড বিরক্ত করছিল। আর ওদিকে না হাজব্যান্ড এখন ঘর মুছছে, তো আমি ঘরটা ঝাড় দিয়ে রেখে এসেছি। আর এখন হাজব্যান্ড ঘরটা মুছবে, তো জলের মধ্যে বারবার হাত দিতে যাচ্ছে, নোংরা জল, সেই জন্য আর কি আমি এখানে আমার পাশেই ফোনটা দিয়ে বসিয়েছি। তো যাই হোক, রন্টি টুবলুকে এখন খাবারটা দিয়ে কিন্তু বাইরের কুকুর বিড়ালগুলোকেও দিয়ে দিয়েছিলাম এইভাবে আর কি খেতে। এতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছিল। এরপর হাজব্যান্ড আর কি সমস্ত জায়গা, বাইরের জায়গা টায়গাগুলো ধুয়ে দিয়েছিল, আর আমি এইখানটাও পরিষ্কার করে নিয়েছিলাম। সংসারে এত কাজ থাকে না যে কাজ দেখলে মনে হয় না যে বসে থাকি। সে যাই হোক, যত শরীর খারাপই হোক, মনে হয় একটু কষ্টে মষ্ট করে যাই হোক যেভাবে পারি একটু কাজটা করি। তো যাই হোক, এরপরে দেখো পাশের বাড়ির কাকিনা পুজো করেছিল, তো আমাকে প্রসাদ নিতে ডাকছিল। আমি প্রসাদ নিয়ে তারপরে সোনালি দিদির জন্য একটু প্রসাদ দিয়েছিল, তো সোনালি দিদির বাড়িতে প্রসাদটা এখন দিতে এসেছিলাম। আর এই যে ঘরে এসে আমি সব থেকে যেটা আগে প্রসাদের থালাতে খুঁজি সেটা হচ্ছে খেজুর। তো খেজুর একটুখানি দেখো আমি নিয়েছিলাম, আর সাথে শশাও আর কি। বাজাও, লাইট বন্ধ করে দেবো, বাজাও। আরে 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 আরে, দাও ফুটে দেবো। বাজাও 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 বাজাও, আমি ভিডিও করি, বাজাও। যা, তো কি হলো? কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কি কি কি? গিদি 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 গিদি। বন্দুক তো তুমি ভেঙে ফেলেছো। ওর একটা বন্দুক ছিল, সেই বন্দুকটাকে আজকে ভেঙে চুড়ে সব বের করে ফেলেছে বন্দুকের মধ্যে থেকে। আমার সোনাটা না খুব ভালো, মাঝে মাঝে একটু দুষ্টুমি করে, তবে আজকে আমার হাতটা কেটে গেছে। তো এই যে দেখো, ভালো করে আসছে না কেন বুঝতে পারছি না, এই যে হাতটা কেটে গেছে, তো এই হাত দিয়ে আজকে ওকে খাইয়েছি। ও কিন্তু সুন্দর করে খেয়ে নিয়েছে। কাইচিটে রাখো, একটুও বিরক্ত করেনি। আমি জাস্ট কোনোরকম মানে মাকে বলেছিলাম মেখে দিতে, মা একটুখানি খাবারটা মেখে দিয়েছিল, তো এইভাবেই আর কি ওকে খাওয়াচ্ছিলাম। তো চামচ ব্যবহার করিনি। দুপুরবেলাতে না ভাতটা ঠিক চামচ দিয়ে ও ঠিক খেতে চাইবে না, কতটা কি খাবে, যেহেতু হাত দিয়েই খাওয়ানোর অভ্যাস। বাবা কেটে যাবে তো, গেল গেল কেটে গেল, কীভাবে ধরছে। তো যাই হোক, ও কিন্তু সত্যি একদম লক্ষ্মী ছেলের মতন, এতটাও লক্ষ্মী ছেলে হয়ে খায় না আজকে যতটা লক্ষ্মী ছেলে হয়ে খেয়েছে। বিয়ের আগে যখন একটুখানি হাত কেটে যেত, মানে ছোটোবেলায় বলো কিংবা বড় হলেও আমি আর কি একটু যদি হাত কেটে যেত, কতক্ষণে বাবা বাজার থেকে আসবে আর বাবাকে দেখাবো যে দেখো আমার হাত কেটে গেছে। তো এরকমটাই আর কি করতাম। সব মেয়েরাই মনে হয় এরকমই করে, বাবার খুব আদুরে হয় কিন্তু। আর মা তো সমানে আর কি বকাবকি করতো আমাকে, যে কাজ করতে হবে না, এই করতে হবে না, সেই করতে হবে না, মায়েরা যেটা করে থাকে আর কি। তো যাই হোক, আর এখন কিন্তু সেরকম মানে হাত টাত কেটে গেলে, একটুখানি কেটে গেলে তো কেউ জানতেই পারে না, কাউকে বুঝতেই দিই না। তবে আজকে অনেকটাই কেটে গেছিলো, আর শুধু গুঁতো লাগছিলো আর শুধু ব্লাড বেরাচ্ছিলো, কি বলবো। তো যাই হোক, রাত্রেবেলাতে মা বললো যে একটু বোরোলিন গরম করে লাগাতে। তো এই যে ঘরে এসে এখন হাজব্যান্ড আর কি লাগিয়ে দিচ্ছে। মাই বলেছিল যে মায়ে লাগিয়ে দেবে, তো আমি বললাম থাক, তোমাকে করতে হবে না, তুমি শুয়ে পড়ো, সারাদিন মায়েরও প্রচুর পরিশ্রম গেছে। তো এই যে হাজব্যান্ড এখন একটু বোরোলিন গরম করে লাগিয়ে দিচ্ছে, আর তার সাথে কিন্তু মা একটু কাপড়ের টুকরো দিয়েছে, বললো ভালো করে পেঁচিয়ে আর কি বেঁধে নিতে। আর এদিকে আরিয়ান কী করছে জানো, বলছে আমার মায়ের হাত ধরছো কেন, মায়ের ব্যথা লাগছে, ছাড়ো ছাড়ো। তো আমি যখন বললাম না না বাবাই হাতটা বেঁধে দিচ্ছে বাবা, তখন বলে ঠিক আছে। তো যাই হোক,
আজকে হাত কেটে গেছে বলে হাজব্যান্ড আর রুটি করতে দেয়নি, বাইরে থেকেই কিনে নিয়ে এসেছিল। কিন্তু এমনি সময় মাঝে মাঝেই কিনে নিয়ে আসে রুটি, যখন আমার শরীরটা খুব খারাপ লাগে, করতে ইচ্ছা করে না, তখন হাজব্যান্ড কিনে নিয়ে আসে। তো রুটিগুলো বেশ ভালোই থাকে, তবে আজকে রুটিগুলো না বেশ শক্ত শক্ত ছিল। তো ভাবছি যে কালকে একটু ভালো, মানে হাতটা একটু ব্যথা কমলে মাকে বলবে তুমি একটু আটা মেখে দাও, আমি একটু রুটি করে নেবো। সবসময় এরকম কেনা রুটি খেতেও ভালো লাগে না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই দিয়েই শেষ করা যাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট, টাটা।